ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ছাত্র বিক্ষোভের ঢেউ লাগলো ঢাকায়। আন্দোলনের জোয়ারে ভাসছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। ভারতের লোকসভায় তৃতীয় ধাপের ভোট আজ। কর্ণাটক, পশ্চিমবঙ্গ আর উত্তরপ্রদেশে নির্বাচনের বিতর্কের কেন্দ্রবিন্দু নারী কেলেঙ্কারি। এবং জলবায়ুর অভিঘাত বিবেচনায় বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে বিশ্বকে, বললেন পরিবেশ মন্ত্রী। বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আমিরাতে সেমিনার। স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন ওয়ালটন নন স্টপ মিলিয়নিয়ার অফার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ফিলিস্তিনিদের পক্ষে এবার সংহতি জানালো বাংলাদেশের শিক্ষার্থীরা। ছাত্রলীগের ডাকা আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন হাজারো মানুষ। অংশ নিয়ে তারা বলেন, নির্যাতিত ফিলিস্তিনিদের মুক্তিই তরুণ প্রজন্মের মূল অগ্রাধিকার। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং মানবতার স্বার্থেই বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। সবার কণ্ঠে এক আওয়াজ, ফ্রি প্যালেস্টাইন। নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া ছাত্র আন্দোলনের ঢেউ লাগলো ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশে বাতাসে রং ছড়ায় ফিলিস্তিনের লাল, সবুজ, সাদা, কালোর পতাকা। ছাত্রলীগের ডাকে এই আয়োজনে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন হাজারো শিক্ষার্থী। তাদের ব্যানার ফেস্টুনে ছিল বর্বর ইসরায়েলি হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ। মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া সংহতি র্যালি শেষ হয় রাজু ভাস্কর্যে এসে। বাংলাদেশের পতাকা উত্তোলন, পদযাত্রা এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। প্যালেস্টাইন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক। বর্বর ইসরায়েলের হাতে 8 দশকেরও বেশি সময় নিষ্ঠুর নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে নিউ ইয়র্কে শুরু হওয়া কলম্বিয়া ওয়েভ এখন বিশ্বের দেশে দেশে। যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে, আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে। নারী পুরুষ নির্বিচারে তারা হত্যা করছে। ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে তারা গণহত্যা সহ অনেক কিছু তাণ্ডব চালাচ্ছে, যেটা মোটেও ঠিক না। এই আয়োজনে উপস্থিত থেকে কৃতজ্ঞতা জানান বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনের শিক্ষার্থীরাও। For decades our people of Palestine have endured unimaginable suffering. এখানে বাংলাদেশের মানুষ সবসময় আমাদের সাথে থাকছে, আর আমরা সবসময় বাংলাদেশি মানুষের সাথে থাকি। যুগের পর যুগ ধরে ফিলিস্তিনিদের উপর বর্বর ইসরায়েলের যে আক্রমণ চলছে তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা। তারা বলছেন, ফিলিস্তিনিদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে দাবি, সেই দাবির প্রতি পূর্ণ সমর্থন থাকবে পুরো বাংলাদেশের। এদিকে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলে বিভাগীয় শহর ছাড়াও জেলা শহরেও নেমে আসে ছাত্ররা। তারা বলছেন, তরুণ প্রজন্ম ফিলিস্তিনকে নিয়ে যে আবেগ ধারণ করে, সেই আবেগ কেবল ধর্মীয় নয়। বিশ্বের বিবেকবান প্রতিটি মানুষেরই উচিত এখন ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দমন পীড়নের পরও ফিলিস্তিনিদের পক্ষে নিউ ইয়র্কের ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ ও এশিয়ার দেশে দেশে। আরব বিশ্বের ছাত্ররা না পারলেও ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলে বিশ্বকে নতুন বার্তা দিচ্ছে মার্কিন তরুণরা। নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের এই আওয়াজ এখন কলম্বিয়া ওয়েভ। এই আন্দোলনে এখন পর্যন্ত 2000-এরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। নির্বাচনের আগে এই ইস্যুতে বেশ চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বের বিভিন্ন দেশের মতো প্যালেস্টাইনের পক্ষে প্রতিবাদ বিক্ষোভ করল আয়ারল্যান্ডের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ডাবলিনের ট্রিনিটি কলেজের ছাত্রছাত্রীদের একাংশ এবং বিভিন্ন সংগঠন মিলে লাইব্রেরির সামনে তাঁবু খাটিয়ে অভিনব প্রতিবাদ সভা করে। তবে শুধু প্যালেস্টাইন বিষয় নয়, কলেজের মাস্টার্স এবং পিএইচডি টিউশন ফিস বৃদ্ধির বিপক্ষে শিক্ষার্থীদের আন্দোলন। বিশ্বের স্বনামধন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ট্রিনিটি কলেজ গুরুত্বপূর্ণ। প্রতিবাদ শিক্ষার্থীদের মতে ট্রিনিটি কলেজও অনেক কিছুর সাথে জড়িত ইসরায়েলি রাষ্ট্রের সাথে। ডাবলিনের ট্রিনিটি কলেজের ছাত্রছাত্রীদের একাংশ এবং বিভিন্ন সংগঠন মিলে লাইব্রেরির সামনে কয়েকটি তাঁবু খাটিয়ে অভিনব প্রতিবাদ সভা করে প্যালেস্টাইনিদের পক্ষে। এই শান্তিপূর্ণ প্রতিবাদ সভাটি সাইলেন্স প্রটেস্ট হিসেবে বলা হচ্ছে। আয়োজকরা বলছেন, কলেজ কর্তৃপক্ষ এবং আইরিশ পুলিশদের কোনো প্রকারের বাধা ছিল না। প্রতিবাদ সভাটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শুরু হয়, যার মাধ্যমে আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীরা জড়ো হয়। এর সাথে যুক্ত হয় প্যালেস্টাইনি বেশ কয়েকটি ছাত্র সংগঠন।
Trinity College Dublin has currently various ties with Israeli universities that are actively engaging in the production of weapons, such as Weizmann Institute of Science, Tel Aviv University, or Israel University of Technology. And so we hope that the college got ties with these institutions. Academic support as well, so we are expecting to have lectures by professors who are supportive of our cause. There's a lot of painting going on. We made a lot of banners, so everything is going quite steady. There was no Gardaí presence except for one. আয়োজকরা বলছেন শুধু প্যালেস্টাইন বিষয় নয়, ও সম্প্রতি কলেজের মাস্টার্স এবং পিএইচডি ছাত্রছাত্রীদের টিউশন ফিস বৃদ্ধির বিপক্ষেও শিক্ষার্থীদের তীব্র আন্দোলন। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড। রাত পোহালে ভারতে তৃতীয় ধাপের লোকসভা নির্বাচন। 12টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে 93টি আসনে হবে ভোট গ্রহণ। অমিত শাহ, শিবরাজ সিং চৌহান, বাসবরাজ বুম্বাই, প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দিগ্বিজয় সিং, নারায়ণ রানে সহ একাধিক হেভিওয়েট নেতা পরীক্ষায় বসতে চলেছেন এদিন। পশ্চিমবঙ্গ, মালদা, উত্তর মালদহ, দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ 4টি কেন্দ্রে ভোট হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ ও বিরোধীরা বেশ সক্রিয় রয়েছেন ভোটের আগে থেকেই। উভয় পক্ষের দাবি 7 ধাপের ভোটের প্রথম দুটিতে ভালো করছে তারা। এদিকে 400 আসনে জিততে মরিয়া বিজেপি। তৃতীয় ধাপের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের উত্তর মালদা, দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর এই 4 আসন হবে ভোটের লড়াই। মুসলিম ভোটার অধ্যুষিত মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের আসনে ভাগ বসাতে চায় বিজেপি। ভোটের লড়াইয়ে আছেন কংগ্রেস ও সিপিআইএম জোট ইন্ডিয়া। কংগ্রেসের একসময়ের ঘাঁটিতে এবার হতে পারে ত্রিমুখী লড়াই। লোকসভা নির্বাচনে তৃতীয় ধাপে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 4টিতে হবে ভোট গ্রহণ। উত্তর মালদা, দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর এই 4 আসনকে কংগ্রেসের ঘাঁটি হিসেবে ধরা হলেও এখন এসব আসনে কংগ্রেসের প্রভাব অনেকটা কম। এবার কংগ্রেসের ঘাঁটিতে লড়াই হচ্ছে ত্রিমুখী। দল এবং স্বতন্ত্র মিলিয়ে লড়ছেন 57 জন প্রার্থী। লড়াই হবে 3 দল ও জোটে। এবার মালদায় লড়ছেন কংগ্রেস নেতা গনি খান চৌধুরী। উত্তর মালদা আসনে লড়ছেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের মোস্তাক আলম আর বিজেপি প্রার্থী হয়ে লড়ছেন বিদায়ী সংসদ সদস্য খগেন মুর্মু। অন্যদিকে মুর্শিদাবাদে লড়ছেন তৃণমূল আবু তাহের খান, বিজেপির গৌরী শঙ্কর ঘোষ এবং সিপিএম এর মোহাম্মদ সেলিম। আর জঙ্গিপুর আসনে লড়ছেন তৃণমূলের বিদায়ী সংসদ সদস্য খলিলুর রহমান, বিজেপি ধনঞ্জয় ঘোষ আর কংগ্রেসের মুর্তজা হোসেন। ফলে এই 4 আসনে লড়াই হচ্ছে মূলত ত্রিমুখী, তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস বামজোট প্রার্থীর মধ্যে। গত নির্বাচনে এই 4 আসনের মধ্যে 2টি আসনে জিতেছিল তৃণমূল, 1টি করে আসনে জিতেছিল কংগ্রেস ও বিজেপি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। জলবায়ু পরিবর্তনের বিষয়টি বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই, তবে ক্ষতিগ্রস্তদের অর্থায়নে ব্যবস্থা সহ এই খাতে ব্যাপক অর্থায়নের প্রয়োজনীয়তা দেখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও সংযুক্ত আরব আমিরাতের কর নীতির উপর বিশেষ সেমিনারে দেশি বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান পরিবেশ মন্ত্রী। সংযুক্ত আরব আমিরাত থেকে মামুন মাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জলবায়ু অভিঘাতের জন্য বাংলাদেশ মোটেও দায়ী নয়, বরং তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কাজ চলছে বলে দাবি করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এই খাতে ব্যাপক অর্থায়নের প্রয়োজন হলেও বিদেশি বিনিয়োগের সম্ভাবনা কম। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে দুবাই বাংলাদেশ কনসুলেটের বিশেষ সেমিনারে এই আহ্বান করেন তিনি। ক্লাইমেট জাস্টিসের কথা বলি, একটা বিষয় হচ্ছে এই যে 37,000 কোটি টাকা, এটা যদি আমি আজকে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, আইটি, আমাদের নতুন প্রজন্ম, এখানে যদি আমরা বিনিয়োগ করতে পারতাম তাহলে কিন্তু এটা রেজাল্ট অনেক ভালো হতো। দেশের পর্যটন, নবায়নযোগ্য জ্বালানি তৈরি, পোশাক শিল্প, পাট ও চামড়াজাত শিল্প, তথ্য প্রযুক্তি খাত সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরা হয় এই সেমিনারে। মিশন কর্মকর্তারা বলেন, প্রবাসে থাকা ব্যবসায়ীরাও যাতে দেশে বিনিয়োগ করেন, পাশাপাশি বিদেশি ব্যবসায়ীদেরও দেশে বিনিয়োগের আগ্রহী করে তুলতে
এমন আয়োজন। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা তারা যদি একটু সংগঠিত হয়ে বাংলাদেশে এই বিনিয়োগের চিন্তা করে, বাংলাদেশে বিনিয়োগের অপার সুযোগ আছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আমাদের যে গভর্নমেন্ট পলিসি আছে এটা খুবই বিনিয়োগ বান্ধব প্রবাসীদের জন্য। সংযুক্ত আরব আমিরাতের কর নীতির সাম্প্রতিক পরিবর্তনগুলো সেমিনারে তুলে ধরা হয়। বিশেষ করে দেশটিতে থাকা গোল্ডেন ভিসাধারী ও বাংলাদেশি ব্যবসায়ীরা যাতে কর নীতি অনুসরণ করে জরিমানা মুক্ত থাকতে পারেন সে বিষয়ে সচেতন করা হয়। পলিসি বিষয়ে একটা প্রাথমিক ধারণা আমাদের যারা ব্যবসায়ী এখানে রয়েছেন তাদেরকে দেওয়া দরকার। এর পাশাপাশি টেক ট্রান্সফরমেশন এন্ড ডিসরাপশন, এটা আমি দেখেছি, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। গেল রোববার দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত এই সেমিনারে আরব আমিরাত, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশি ব্যবসায়ীরা অংশ নেন। চন্দ্রা, নিউজ 24। হজ ভিসা দিয়ে 2024 সালে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেয়ার তীর্থযাত্রীরা ভ্রমণ করতে পারবেন শুধুমাত্র জেদ্দা, মদিনা ও মক্কা শহরে। এই 3 শহর ছাড়া অন্য কোনো শহরে ভ্রমণ করার উপর রয়েছে নিষেধাজ্ঞা। রোববার এক প্রতিবেদনে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়। সেই সাথে কাজ কিংবা বসবাসেরও নেই অনুমতি। এই বিধিনিষেধ লঙ্ঘনকারী ব্যক্তিকে ভবিষ্যতে হজে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না, এমনকি দেশ থেকেও বের করে দেওয়া হতে পারে। হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্যই বৈধ। এই সময়ের মধ্যে হজ ভিসা নেওয়া ব্যক্তিদের উমরা পালন বা যে কোনো ধরনের আর্থিক বা অনৈতিক কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নতুন বিধিতে। নিউজ 24 প্রবাসী সংবাদে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত প্রবাসী নিউজ 24-এ। সুন্দরবনের আগুন নেভেনি, কিন্তু নিয়ন্ত্রণে আছে বলে মন্ত্রিসভায় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চাইলে সবশেষ পরিস্থিতি তাকে অবহিত করা হয়েছে বলে সচিব জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সুন্দরবনের আগুন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন। আরও বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি অবহিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সারা দেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সড়ক রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, আকাশপথেও যোগাযোগ বন্ধ হয়ে যায়, পরে তা স্বাভাবিক হয়। বজ্রপাতে 7 জেলায় 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে আগামী 7 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত রিপোর্টে। ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণে লন্ডভন্ড বন্দরনগরী চট্টগ্রামের বেশ কিছু এলাকা। বিভিন্ন স্থানে গাছ ভেঙে বন্ধ ছিল সড়ক যোগাযোগ। চট্টগ্রামে ভারী বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয়। সোমবার বেলা 2:30টার থেকে বন্দরনগরীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে নগরীর চকবাজার, আগ্রাবাদ, বাকুলিয়া সহ বেশ কয়েকটি এলাকায় জলজটের সৃষ্টি হয়। কালবৈশাখী ঝড়ে গাছপালা ও ফসলি জমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বৃষ্টির কারণে যেমনটা আমরা স্বস্তি পাচ্ছি, তেমনটাই যে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার কারণে আমরা দুর্ভোগে ভুগছি। প্রচুর পানি ছিল, এখন তো অনেক কমে গেছে। এখানে অনেক মোটরসাইকেল, গাড়ি ঘোড়া ছিল, সবগুলাই মোটামুটি পানিতে ডুবছে। এখানে কিছু গাড়ি পড়ে আছে যেগুলা নষ্ট হয়েছে। নগরীর নাছিরাবাদ এলাকায় গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে ট্রান্সফরমার মাটিতে পড়ে যাওয়ায় খুলশী নাছিরাবাদ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। কাজীর দেউরির সিআরবি সহ বেশ কিছু সড়কের উপর গাছ পড়ায় যান চলাচল বন্ধ থাকে। পরে 2 ঘন্টা পর তা স্বাভাবিক হয়। আবহাওয়া অফিস বলছে বৃষ্টি আরো হতে পারে, তাই পাহাড়ে বসবাসকারীদের সতর্ক অবস্থানে থাকতে হবে। গাছটা পড়াতে এটার সাথে 2টা বিদ্যুতের খাম্বা সহ ট্রান্সফরমার সহ পড়ে গেছে। যদি কোনো গাড়ি থাকতো তাহলে আপনার অনেক বড় ক্ষতি হইতো। খুবই বজ্রপাত হয়েছে, যার কারণে আমাদের বলতে গেলে কারেন্ট চলে গিয়েছে। কালবৈশাখী ঝড়ে গাছপালা, ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে রেল লাইনের উপর গাছ পড়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরে 1.5 ঘন্টা পর তা স্বাভাবিক হয়। কক্সবাজার বিমানবন্দরে ঝড়ের কারণে 3 ঘন্টা বন্ধ ছিল বিমান চলাচল। গোপালগঞ্জে ঝোড়ো বৃষ্টিতে দুর্ভোগ বাড়িয়েছে শহরবাসীর। ঝড়ের সাথে বজ্রপাতে দেশের 6 জেলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এদিকে মাস জুড়ে তাপ প্রবাহের পর চুয়াডাঙ্গায় দেখা মেলে কাঙ্ক্ষিত বৃষ্টির। সোমবার 24 মিলিমিটার বৃষ্টিপাত এখানে রেকর্ড করা হয়েছে। এতে কেটে গেছে গুমট ভাব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সম্পদ অর্জনে এমপিদের চেয়ে এগিয়ে উপজেলা চেয়ারম্যানরা। প্রথম ধাপের উপজেলা ভোটে প্রার্থীদের প্রায়
70% ব্যবসায়ী, সব মিলিয়ে কোটিপতি 117 জন। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে, নির্বাচনে অংশ নেওয়া অধিকাংশই আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী। এদিকে মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে সংঘর্ষ, হামলায় উত্তপ্ত ভোটের মাঠ। প্রথম দিকে নিরুত্তাপ থাকলেও প্রচারণার শেষ মুহূর্তে হামলা, সংঘর্ষে উত্তপ্ত উপজেলা নির্বাচনের মাঠ। গত কয়েকদিনে ভোলা, মৌলভীবাজার, লালমনিরহাট, নীলফামারী সহ বেশ কিছু স্থানে প্রার্থীর সমর্থকদের মধ্যে হয়েছে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। আর এসবের মধ্য দিয়েই সোমবার মধ্যরাতে শেষ উপজেলা ভোটের প্রথম ধাপের প্রচারণা। নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান ভোটাররা। শান্তিপূর্ণভাবে যাতে ভোট দিতে যেতে পারি, আসবে সেজন্য উন্নয়নমূলক কাজ করে, আমরা ওইরকম প্রার্থী চাই। আমরা তরুণ সমাজ সবাই চাই যে ভালো কিছুর প্রত্যাশা সবার কাছে চাই। এমন বাস্তবতায় প্রথম ধাপের উপজেলা ভোটে প্রার্থীদের হলফনামার ফিরিস্তি নিয়ে হাজির দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। জানানো হয়, প্রথম ধাপে কোটিপতি চেয়ারম্যান প্রার্থী 94 জন। গত নির্বাচনে যে সংখ্যা ছিল 37। 5 বছরে সম্পদের হিসাবে এমপিদের ছাড়িয়ে গেছেন উপজেলা চেয়ারম্যানরা। এমন অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি খতিয়ে দেখার তাগিদ টিআইবির। কয়েক হাজার গুণ যাদের সম্পদ বেড়েছে, ব্যয় বেড়েছে, সেটা পরিধির সাথে সমস্যা সামঞ্জস্যপূর্ণ কিনা এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বিরাট ধরনের রকেট সায়েন্সের প্রয়োজন নেই। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের যথাযথ ভূমিকা পালন করলে সেটা দেখতে পারবে। একইভাবে আবার যারা একেবারেই 10 টাকা 12 টাকা আয় দেখেছে, সেটা কি বিশ্বাসযোগ্য, যথেষ্ট? এটা তো এটা প্রশ্ন করতে পারে। টিআইবি বলছে, স্থানীয় নির্বাচনে মন্ত্রী এমপিদের হস্তক্ষেপ নিয়ে শঙ্কার মাঝেই উপজেলা নির্বাচনে তাদের স্বজনরাও প্রার্থী হয়েছে। এমনকি অংশ নেওয়ার ঘোষণা দিলেও প্রার্থীদের ভোটের মাঠ থেকে বিরত রাখতে পারেনি বিএনপি। আইন পরিবর্তন করে এটাকে দলীয় ভিত্তিতে নির্বাচনের প্রথা চালু হলো। আবার সেই আইনেরই লঙ্ঘন করে আবার তার থেকে সরে গিয়ে দলীয় পরিচয় অনানুষ্ঠানিকভাবে না ব্যবহার করে অনানুষ্ঠানিকভাবে সেটাকে আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে চর্চা শুরু। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে 150 উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী 8 মে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। গ্রামে লোডশেডিং না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বলে জানা গেছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যেন গ্রামে লোডশেডিং না করা হয়, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তেলের সমস্যা ছিল, আর্থিক ঘাটতি ছিল, অর্থ এবং জ্বালানি সংকট মিটেছে, তাই আর সমস্যা হবে না। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও জানান, লোডশেডিং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন কোথাও যেন লোডশেডিং না হয়, সেইভাবে কাজ চলছে। সারা বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে আমাদের কিছুটা লোডশেড করতে হচ্ছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক জায়গাতে, এবং এটা আমরা গত 1 মাস যাবত এটা আমরা পর্যবেক্ষণ করছি। আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট, বিশেষ করে অয়েল বেস পাওয়ার প্ল্যান্ট গুলো বন্ধ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে চালু করতেছি। তেলের স্বল্পতা ছিল, আর্থিক স্বল্পতা ছিল, এই বিষয়গুলোকে নজরদারি করে আমরা এখন একটা ভালো পরিস্থিতি। এই বিষয়গুলো আলোচনা হয়েছে পার্লামেন্টে। এই বিষয়গুলো সার্বিকভাবে সবাই, যারা সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী ও এটা ওয়াকিবহাল এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে গ্রাম অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যত দ্রুত পারা যায় ব্যবস্থা করে। প্রবাসী নিউজ 24 নিচ্ছি আরেকটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত। কক্সবাজারের টেকনাফে মোবাইলে ছবি থাকাকে কেন্দ্র করে রাগিব শাহরিয়ার মুরাদ নামে ছাত্রলীগ কর্মীকে খুন করা হয়েছে। তিনি টেকনাফের বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কক্সবাজার সিটি কলেজের ছাত্র। সোমবার বিকেলে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত মুরাদের ভাই আব্দুল্লাহ আল মামুনও গুরুতর আহত হয়েছেন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের স্বজনরা জানান, রফিক ও আদিল পূর্ব পরিকল্পিতভাবে মুরাদকে বাজারে ডেকে নিয়ে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওরা সামনে বাজারে আসছে, বাজারে এসে ওদের সাথে আবার ঝগড়া হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে মুরাদকে ওরা দা দিয়ে খুবই হত্যা করছে। এই ইউনিয়ন কমিটির সাংগঠনিক মানুষ ছিলেন দাবি সাহেব মুরাদ, যিনি মৃত্যুবরণ করেছেন। আমার ভাইয়ের ছোট ছেলে মুরাদ।
ওনাকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এসে সংগতভাবে এসে হত্যা করছে। 7:20 জরুরিভাবে আনা হয়, গলায় আঘাত ছিল, ছুরিকাঘাতের আঘাত। তো সেখানে তীব্র রক্তক্ষরণের কারণে আমরা ধারণা করছি প্রাথমিকভাবে তার মৃত্যু হয়েছে। এবার জানাবো খেলার সংবাদ। জিম্বাবুয়ে সিরিজে টাইগাররা ভালো বোলিং করলেও ব্যাটিংটা একেবারেই মনে ধরেনি বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের। অন্যদিকে সামর্থ্য থাকলেও শুধুমাত্র সিরিজ জিততেই দেখে শুনে খেলছে বাংলাদেশ। সেদিকে পরীক্ষা নিরীক্ষা সব হবে সিরিজ জয়ের পরে, এমনই জানিয়েছেন শান্তদের সহকারী কোচ নিক পোথাস। বিশ্বকাপের মাত্র সপ্তাহ 4 বাকি। জিম্বাবুয়ের সাথে সিরিজ শেষেই বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ। তবে বিশ্বকাপ থেকে বাদ পড়া জিম্বাবুয়ের বিপক্ষে যেমন ক্রিকেট খেলছে টাইগাররা তা মনে ধরেনি অনেকেরই। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও টাইগারদের সামগ্রিক পারফরমেন্স নিয়ে খুশি নন। বোলিংটা চোখে পড়ার মতো হলেও ব্যাটিংটা ঠিকঠাক করতে পারছে না নাজমুল শান্তর দল। আমরা দুটো ম্যাচ কনভিনসিংলি জিতেছি এগেইনস্ট জিম্বাবুয়ে। এটা যেমন সত্যি, ব্যাটিংটা ভালো লাগেনি, বোলিং কিন্তু ভালো করেছে, এবং সাইফুদ্দিন এতদিন পরে এসে যেভাবে বল করেছে, শেখ মাহিদি যেভাবে বল করেছে, তাস কিন্তু একেবারে মনে হচ্ছে যে বিধ্বংসী। জিম্বাবুয়ে সিরিজ শেষে টাইগাররা উড়াল দেবে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপ মিশনে তাদের প্রথম অ্যাসাইনমেন্ট স্বাগতিকদের সাথে 3টি টি20, যাতে টাইগাররা বুঝতে পারবে যুক্তরাষ্ট্রের কন্ডিশন। ইউএসএ তে গিয়ে আমরা ইউএসএ তে খেলতে চাচ্ছি ওদের কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে, উইকেট কন্ডিশন, আবহাওয়া সবকিছুতে অ্যাডজাস্ট হওয়ার জন্য। এদিকে মঙ্গলবার সিরিজের তৃতীয় টি20তে মাঠে নামবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটারদের হতশ্রী পারফরমেন্স নিয়ে টাইগারদের সহকারী কোচ নিক পোথাস বললেন, সিরিজ নিশ্চিত করতেই কোনো রিস্ক নিচ্ছেন না টাইগার ব্যাটাররা। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ কিংবা সিরিজ হারলে আপনারাই সমালোচনা করতেন, যদিও সেটি নিয়ে আমাদের চিন্তা নেই। আপাতত আমরা সিরিজটা নিশ্চিত করতে চাই, এরপর পরীক্ষা নিরীক্ষা করা যাবে। তৃতীয় টি20 জিতে সিরিজ নিশ্চিত করার পরে শেষ 2 ম্যাচে পরীক্ষা নিরীক্ষা চালাবে বাংলাদেশ। ইমরান হোসেন, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।